অপর পাশের ক্লজটাও ভি থ্রি হয়। এটা মনে রাখলে আপনার জন্য আরেকটু ইজি হবে যে ইফ এর একটা ক্লজ যদি ভি থ্রি ওয়ালা হয় আর একটা ক্লজ ভি থ্রি ওয়ালাই হবে। তাহলে এখন একটু যদি আমরা খেয়াল করি, ইফ শি হ্যাড স্টাডিড, দেখেন এখানে কি লিখেছে, ইফ শি আমরা জানি যে সাবজেক্ট, এরপরে হ্যাড আসছে, এরপরে একটা কি আসছে স্যার, ভি থ্রি আসছে। তো আমাদের এক্সাম হলে কিভাবে থাকবে, এখানে তো আমি পুরোটা লিখাতে এটা হয়তো ইজি মনে হচ্ছে, বাট এক্সাম হলে কিভাবে আসবে, এক্সাম হলে আসবে ইফ ইউ হ্যাড কল্ড মি কমা আই, এরপর লেখা থাকবে টেল ইউ দা ম্যাটার। তাহলে আমি কি লিখলাম, যে তুমি যদি আমাকে কল করতে আমি তোমাকে ম্যাটারটা বলতাম। তাহলে এক্সাম হলে কিন্তু ঠিক এভাবেই দেওয়া থাকবে, আপনার এই পাশটা কমপ্লিট, এ পাশে কি আছে, জাস্ট একটা ভার্ব দেওয়া। সো তখন যেটা করতে হবে আপনাকে, এই পাশে এখানে সাবজেক্ট, এখানে হ্যাড, এখানে ভি থ্রি, এই জিনিসটা দেখে আপনাকে বুঝিয়ে দিতে হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট আছে, তার মানে ও পাশে উড হ্যাভ। এখানে দেখেন আমি শুধু উড হ্যাভ লিখছি সংক্ষেপ রাখার জন্য, বাট আপনি চাইলে এই যে বাকি দুইটা আমরা লিখেছি ওগুলোর সাথে হ্যাভ অ্যাড করতে পারেন। দ্যাট মিনস উড হ্যাভ এর সাথে আপনি সরি উড হ্যাভ না লিখে আপনি কুড হ্যাভও লিখতে পারেন, অথবা মাইট হ্যাভও লিখতে পারেন, আপনার ইচ্ছা। তো আপনি এটা যেটা করতে পারেন, এখানে আমরা অ্যান্সার হবে কি, আই উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, যেখানে যেটা ইচ্ছা, আই মাইট হ্যাভ অথবা উড অথবা কুড, সাথে একটা হ্যাভ, এরপরে ভি থ্রি। তাহলে ভি থ্রি, টেলের ভি থ্রি হচ্ছে স্যার কি, টোল্ড। শেষ, এটাই হবে অ্যান্সার। তো ইফ এর তিনটা ক্লজ মনে রাখা একটু, আমি আমার মতে একটু সোজা, কারণ প্রত্যেকটা সামহাও ইন্টারকানেক্টেড, এবং আপনি কিছু যদি বেসিক জিনিস মাথায় রাখতে পারেন তাহলে আপনার জন্য ইজি হবে। সো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট যখন হবে তখন আমাদেরকে ফিউচার ইনডিফিনিট করতে হবে, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট যখন হবে তখন ফিউচার ইনডিফিনিট এর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে শুধু উইলটাকে ভোট করে দিতে হবে, এবং তখন আসলে এটা ফিউচার ইনডিফিনিট থাকে না, কারণ এখানে কুডও আসে মাইটও আসে। তো এটা হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকলে আপনি উড, কুড বা মাইট, সাথে কিন্তু ভি ওয়ান, ঠিক আছে। কিন্তু যখন এটা হয়ে যাবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, তখন যেটা করতে হবে স্যার, যেহেতু এদিকেও ভি থ্রি হয়ে যাবে ওইদিকেও ভি থ্রি, সো ভি থ্রি করার জন্য আমাদেরকে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ বসাতে হবে, কারণ আমরা জানি যে উড, কুড বা মাইট এর পর পর যদি আমরা ভার্ব বসাই ওটা সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, ওইটা ভি থ্রি করতে পারবো না আমরা। তো যার কারণে ওই ভি থ্রি করার জন্য একটা কানেকশন তৈরি করার জন্য আমরা মাঝখানে উই আর অ্যাডিং সামথিং এলস, যেটা হচ্ছে একটা হ্যাভ, এবং ওই হ্যাভটা অ্যাড করার মাধ্যমে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ যখন হয়ে যাবে তখন আমাদের মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি আমরা করে ফেলতে পারবো ইজিলি। আশা করি আমি বুঝাতে পেরেছি, একটু কাইন্ডলি রেসপন্স করুন। স্যার এটা আরেকবার কাইন্ডলি একবার রিপিট করবেন? ওকে, শিওর। দেখেন আমি আবার বলছি যে ইফ এর ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয়, তো ইফ এর সাথে যে ক্লজটা থাকবে, হ্যাঁ, তাহলে ইফ এর সাথে ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আমরা জানি, আমরা একটু সেন্টেন্স ওরা যেটা লিখেছে ওইটা একটু খেয়াল করি, ইফ শি হ্যাড স্টাডিড, সে যদি ঠিক মতো পড়াশোনা করতো, তাহলে ইফ এর সাথে অংশটা পাস্ট পারফেক্ট হলে আমরা বলেছি পরের অংশে কি করতে হবে, would have, could have অথবা might have এর সাথে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি অ্যাড করতে হবে। তো এটা আমি মনে রাখার জন্য যেটা বলেছি যে এই পাশে যদি পাস্ট পারফেক্ট হয়ে যায় ও পাশে আমাদেরকে পাস্ট পারফেক্ট করতে হবে, ঠিক আছে। তো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি স্যার, যেমন ইফ শি হ্যাড স্টাডিড, তো আমরা যেহেতু would have, could have, might have, এখানে এক্সাম হলে কিন্তু আমাদের would have past এখানে যেভাবে লিখেছে এভাবে থাকবে না, ওখানে শুধু আমাদের মেইন ভার্বটা দেওয়া থাকবে। যেমন এখানে মেইন ভার্ব কি, এখানে মেইন ভার্ব হচ্ছে পাস্ট, ঠিক আছে। তো পাস্টের অ্যাকচুয়াল ফর্ম কি, পি এ ডাবল এস, পাস, ঠিক আছে। তো ওখানে লেখা থাকবে এক্সাম হলে শুধুমাত্র শি পাস লেখা থাকবে। আমি যদি এটা আরেকটু আপনাদের জন্য, আমি একটু হোয়াইট কালার দিয়ে মনে করেন এটা আমি মুছে দিলাম, ঠিক আছে, আমি এটাকে একটু মুছে দিই। এই মুছে দিলাম, ঠিক আছে। এবার মুছে দেওয়ার পর আমি এটার উপর লিখলাম, ইয়েলোটা করি, ওকে। তা আমি মুছে দেওয়ার পরে লিখলাম এখানে পি এ ডাবল এস, ঠিক আছে। এক্সাম হলে কিন্তু আপনার ঠিক এভাবে থাকবে স্যার, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আই এম নট শিওর, এভাবেই থাকবে। এখানে আপনার ব্রেকেটে পাস লেখা থাকবে, তখন আপনি যেটা করতে হবে, আপনি তখন এই পাসের জায়গায় আপনাকে যেটা করতে হবে, আপনাকে লিখতে হবে এই যে উড হ্যাভ পাস। বুঝাতে পারছি স্যার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা একটু নেক্সটটাতে যাচ্ছি। আশা করি এই পেজটা, এই তিনটে কন্ডিশনাল সবাই বুঝতে পারছেন। কেউ যদি একান্ত এখনো না বুঝে থাকেন প্লিজ ডোন্ট ফিল শাই, একটু বলেন যে বুঝি নাই, কোথায় বুঝেন না একটু জানান। আমি আবার রিপিট করব, সমস্যা নেই। আমি আরেকবার বলি তাও আপনাদের, ইফ এর কন্ডিশনাল তিনটা, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট,
পাস্ট ইনডিফিনিট থাকলে would, could বা might সাথে V1, আর যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে would, could, might এর সাথে এক্সট্রা have অ্যাড হবে, এবং যখন would, could, might এর সাথে have অ্যাড হয়ে যায় তখন আমরা আর V1 বসাতে পারবো না, সো would have, could have, might have এর পরে V3 বা পাস্ট পার্টিসিপল বসবে। এখানে আরেকটা জিনিস একটু বলি, এই ভার্বটা একটু দেখাই, সাকসিড। দেখেন সাকসিড ভার্বটা দেখলে অনেক সময় স্টুডেন্টরা দে গেট কনফিউজড, দে থিঙ্ক দ্যাট এখানে সাকসিডটা হচ্ছে V2 অথবা V3, V2 অথবা V3, ঠিক আছে, ওরা এটা ভাবে, which is wrong। কেন? কারণ সাকসিড হচ্ছে V1, এটা আমি সবার জন্য বলছি না, যারা জানি কনফিউজ থাকে তাদের জন্য বলছি যে সাকসিড অ্যাকচুয়ালি হচ্ছে V1, ঠিক আছে, এটাকে দেখতে যদিও সাকসিড, শুনতে মনে হতে পারে ইট ইজ V2, শুনতে মনে হতে পারে ইট ইজ V3, বাট এটা V1। এটা V2 বা V3 যখন হবে তখন হবে সাকসিডেড, ডাবল ই ডাবল সি ই ডি ডি ই ডি, ঠিক আছে, সাকসিডেড, তখন হচ্ছে V2 বা V3। সো সাকসিড দেখে কখনো ভাববেন না যে এটা V2 বা V3, এটা হচ্ছে V1। এটা কেন বলছি, এটা যদি বাই এনি চান্স এখানে থাকতো succeed if you succeed লেখা থাকতো, তখন অনেকে হয়তো ভাবতো যে if প্লাস past indefinite আছে, তখন ওই ভুলটা করে ফেলতো, ওরা would, could বা might দিয়ে V1 দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতো, যেটা ভুল হয়ে যেত। তো সাকসিড কখনোই V2 বা V3 না, সাকসিডেড হচ্ছে V2 বা V3, কিন্তু সাকসিড হচ্ছে সবসময় V1। নেক্সটটাতে একটু মুভ করি। নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে বাই প্লাস ভার্ব প্লাস, আচ্ছা, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা আমি দুইটাই কানেক্টেড করব। দুইটা কানেক্ট করলে যেটা হয় প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো আমরা জানি এটা অনেকেই জানি, অনেকেই জানি না, বাই বা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, যেহেতু বাইও একটা প্রিপোজিশন, তো আমি দুইটাকে কানেক্টেড করে ফেললাম। যে প্রিপোজিশনের পরে সবসময় মনে রাখবেন ভার্বের সাথে আইএনজি হয়, এক্সেপ্ট, শুধুমাত্র একটা টু ছাড়া, এক্সেপ্ট, সরি, শুধুমাত্র একটা প্রিপোজিশন ছাড়া, যেটা হচ্ছে টু, শুধুমাত্র একটা ছাড়া, সেটা হচ্ছে টু। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, এই যে, আপনাদের মনে আছে কিনা জানি না, যে টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাও কিছু টু এর পরে আইএনজি হয়, সে দুইটাও আমরা দেখে দিয়েছিলাম, যে উইথ এ ভিউ টু কিংবা লুক ফরওয়ার্ড টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। বাট নর্মালি নর্মাল টু এর সাথে আমরা কি করব, সবসময় প্রেজেন্ট ফর্ম লিখবো, শুধুমাত্র এই দুইটা টু ছাড়া। তো এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, শুধুমাত্র একটা প্রিপোজিশন ছাড়া, যেটা হচ্ছে টু। এর বাইরে সবগুলা প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, যেমন এখানে অনেকগুলো আছে, ফর, অফ, ইন, উইদাউট, উইথ, বিফোর, আফটার, এগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। যেমন হি লেফট উইদাউট সেইং গুড বাই। সো আপনাদের এক্সাম হলে যেটা থাকবে, এক্সাম হলে আপনাদের ব্রেকেটের মধ্যে শুধুমাত্র সে লেখা থাকবে, আপনি ওটাকে সেইং করতে হবে। সেম ভাবে শি ইজ টায়ার্ড অফ ওয়ার্কিং অল ডে, আপনাদের এক্সাম হলে লেখা থাকবে ওয়ার্ক, আপনাকে ওয়ার্কটাকে করতে হবে আইএনজি। বুঝছি স্যার? জি। ওকে। হুম, বাকিরা কোথায়? বাকিরা একদম এত লেস রেসপন্সিভ কেন? লেট মি সি কে কে আছেন। সো মেনি পিপল। তো আই ওয়ান্ট অল অফ ইউ টু রেসপন্স প্লিজ। আমি একটু চাচ্ছি, কারণ হচ্ছে ক্লাসরুমটা খুবই বোরিং আর ডাল হয়ে যায় when the students do not respond। তো আমি চাচ্ছি সবাই রেসপন্স করেন প্লিজ, এবং আচ্ছা আমরা এভাবে আমাদের পড়ালেখাটা কন্টিনিউ করতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে সার্টেন ভার্বস প্লাস আইএনজি। আচ্ছা আমি একটু এই সাইডটা একটু মুছে দিই। আচ্ছা, সার্টেন ভার্বস প্লাস আইএনজি, এটা একটু এভাবে না বলে আমরা আরেকটা সহজ উপায়ে এটা মনে রাখতে পারি। আগে একটু খেয়াল করি, আমরা এখানে যেগুলো আছে এগুলো সবগুলো ভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে। এখানে দেখেন হেল্প, ওর্থ, মাইন্ড, উড ইউ মাইন্ড, যা কিছু আছে এখানে, মাইন্ড শব্দ বা মেইন ভার্বটা, ওই ভার্বটা, এখানে সবগুলো ভার্ব, এই ভার্বের সাথে কি লিখছে, এই ভার্বের পরে যে কোনো একটা ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি হয়। এটা মনে রাখার সহজ একটা উপায় আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে দুটি ভার্ব যদি পাশাপাশি বসে, আমি আবার বলছি, দুটি ভার্ব যদি পাশাপাশি বসে, তাহলে মনে রাখবেন সব সময়, সব সময় সেকেন্ড ভার্ব যেটা থাকবে, সেকেন্ড ভার্ব মানে ওই দুইটার মধ্যে সেকেন্ড ভার্ব যেটা থাকবে সেটার সাথে আইএনজি হবে। এটা মাথায় রাখবেন, দুটো ভার্ব যদি পাশাপাশি বসে তাহলে সব সময় সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হবে, সব সময়, একদম সব সময় দুইটা ভার্ব পাশাপাশি বসলে, শুধু এগুলোর ক্ষেত্রে না। যেমন আমি যদি বলি, আমরা প্রায় সময় এই সেন্টেন্সটা দেখি, আই লাভ প্লেইং ক্রিকেট,
তাহলে এখানে দেখেন আই লাভ প্লেইং ক্রিকেট যখন আমি বললাম, লাভ হচ্ছে একটা কাজ, ভালোবাসা ডেফিনেটলি একটা কাজ, ভার্ব, প্লে ডেফিনেটলি একটা কাজ, খেলা, তাহলে এটাও ভার্ব। তো এখানের মধ্যে সেকেন্ড অপশন কোনটা? প্লে। তো যার কারণে প্লে প্লাস আইএনজি, আই লাভ প্লেইং ক্রিকেট, সো ভার্বের সাথে আইএনজি। তো সার্টেন ভার্বস প্লাস আইএনজি বলতে কি বুঝাই স্যার? এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, মাইন্ড, উড ইউ মাইন্ড, এখানে উড ইউ মাইন্ড যখন বলছি তখনও কিন্তু মাইন্ডটা ভার্ব হিসেবে কাজ করছে, ওয়ার্ড এখানে ভার্ব হিসেবে কাজ করছে, হেল্প ভার্ব হিসেবে কাজ করছে, কুড নট হেল্প ভার্ব হিসেবে, সরি হেল্প সবখানে এখানে সবগুলো ভার্ব হিসেবে কাজ করছে, যার কারণে সেকেন্ড এগুলোর পরপর যদি কোনো ভার্ব বসে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি বসবে। যেমন উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, তো এক্সাম হলে তো আর ওপেনিং থাকবে না, এক্সাম হলে আপনাকে দেওয়া থাকবে ওপেন, আপনি ওপেনটা কি করতে হবে স্যার? আইএনজি করতে হবে। সেম ভাবে হি ক্যান নট হেল্প লাফিং, তাহলে এক্সাম হলে তো আপনার লাফিং লেখা থাকবে না, আপনার লেখা থাকবে ল্যাফ, তা আপনি ল্যাফটাকে কি করতে হবে স্যার? লাফিং করতে হবে। তো দুইটা ভার্ব পাশাপাশি বসলে সবসময় সেকেন্ড ভার্বের সাথে আমরা আইএনজি বসাবো ইনশাআল্লাহ। তো বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ জি সো স্যার। মাচ। ওকে, এরপর যেটা বলছি স্যার, সেন্টেন্সের শুরুতে যদি would that থাকে, সাবজেক্টের পরে could বসে, এটা কি বোঝাতে চাচ্ছে একটু আমরা খেয়াল করি। ঠিক আছে, এটা বোঝাতে চাচ্ছে যে যদি কোনো একটা সেন্টেন্সের, একটু খেয়াল রাখতে হবে এখানে, সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের মাঝেও না শেষেও না, সেন্টেন্সের শুরুতে যদি would that থাকে তাহলে যেটা করতে হবে, সাবজেক্টের পরে আমরা ভার্বের আগে, আবার বলছি সাবজেক্টের পরে ভার্বের আগে কুড বসাতে হবে। কুড যখন বসাবো, কুড এর পরে মেইন ভার্ব কোন ফর্মে বসবে এটা আর আমার বলার প্রয়োজন নাই, আমি অলরেডি কয়েকবার বলেছি যে কুড যেহেতু এটাও একটা মডেল অক্সিলিয়ারি, ঠিক আছে, তো মডেল অক্সিলিয়ারি, যেহেতু এটাও একটা মডেল অক্সিলিয়ারি, তো আমাদেরকে যেটা করতে হবে, মডেল অক্সিলিয়ারির পরে আমরা কি জানি? আমরা জানি যে V1 বসে, প্লাস V1 বসে সবসময়, তো যার কারণে এই কুড এর পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে। তো সেন্টেন্সের শুরুতে যদি would that থাকে তাহলে এই যে কুড বিকাম আ টিচার, এখানে কুডটাকে আপনাকে এক্সট্রা অ্যাড করতে হবে। তো এক্সাম হলে কি থাকবে? এক্সাম হলে শুধু বিকাম লেখা থাকবে, আপনাকে ওটা কি করতে হবে? এই বিকামের আগে কুড অ্যাড করতে হবে। সেম ভাবে এক্সাম হলে শুধুমাত্র সলভ লেখা থাকবে এবং এই সলভের আগে আপনাকে কি করতে হবে? কুড অ্যাড করতে হবে, কুড সলভ। আচ্ছা, তো নেক্সট আমরা যদি যাই, সেটা হচ্ছে দুইটাতেই সেম, সেটা হচ্ছে কি, টু বি অথবা হ্যাভিং অথবা গট, এগুলো যদি থাকে তাহলে আমাদেরকে যেটা করতে হবে, সব সময় এরপরে যে ভার্বটা থাকবে সেটা পাস্ট পার্টিসিপল বা V3 করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কিভাবে? এই শব্দগুলো যখন আমরা দেখব তখন আমরা কি করব স্যার? তখন আমরা যে মেইন ভার্বটা থাকবে ওটার পাস্ট পার্টিসিপল বা V3 করব। আমরা একটু এক্সাম্পলে যদি যাই, দ্য ওয়ার্ক ইজ টু বি ফিনিশড টুডে, তাহলে এখানে আপনার এক্সাম হলে কি থাকবে? এক্সাম হলে এখানে কিন্তু আপনাকে আর কষ্ট করতে হবে না, এখানে যে আপনাকে টু বি অ্যাড করতে হবে বা হ্যাভিং অ্যাড করতে হবে এটা না, এখানে আপনাকে এক্সাম হলে যেটা করতে হবে, আপনাকে এই পুরো জিনিসটা দেওয়া থাকবে, দ্য ওয়ার্ক ইজ টু বি এটুক পর্যন্ত দেওয়া থাকবে, সেম ভাবে এখানে হ্যাভিং দেওয়া থাকবে, আবার এখানেও এটা পুরোটা দেওয়া থাকবে, এখানে এটা পুরোটা দেওয়া থাকবে, কিন্তু আপনাকে কি করতে হবে, এই জায়গায় আপনাকে লেখা থাকবে শুধুমাত্র ফিনিশ। ফিনিশ যখন লেখা থাকবে আপনি এই টু বিটা দেখে আপনাকে বুঝে নিতে হবে ফিনিশের সাথে ইডি অ্যাড করতে হবে, ফিনিশড হয়ে যাবে। সেম ভাবে এখানে লেখা থাকবে জাস্ট কমপ্লিট লেখা থাকবে, এবং আপনি হ্যাভিং দেখলে কমপ্লিটেড বুঝে নিতে হবে। আর গটের বেলা যেটা হয়, গটের বেলায় সেম, আমি লেখা থাকবে, এক্সাম্পল থাকতে পারে আই গট দ্য ওয়ার্ক, আই গট দ্য ওয়ার্ক এর পরে লেখা থাকবে স্যার, কি লেখা থাকবে? ডু। তাহলে এই যে আই গট দ্য ওয়ার্ক ডু লেখা থাকবে, তখন আপনি গট দেখে আপনাকে বুঝে নিতে হবে এখানে বসবে ডান। তাহলে টু বি, হ্যাভিং কিংবা গট যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমাদেরকে যেটা করতে হবে, মেইন ভার্বটার V3 বসাতে হবে। বুঝছি স্যার সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, আমি একটু দেখে আরেকবার, অনেকজনকে চেহারা আজকে দেখা যাচ্ছে না, সিরিয়াস হতে পারতেছি না আমরা, আমাদের 2 দিন পরে পরীক্ষা। আচ্ছা, ওকে, হ্যাভিং নেক্সট। কি বাক্যের শুরুতে থাকে ম্যান্ডেটরি? না, ম্যান্ডেটরি না, বাট ম্যান্ডেটরি না হলেও এখানে আপনার হ্যাভিং যুক্ত যে সেন্টেন্স গুলো থাকে ওগুলোতে মেইনলি বাক্যের শুরুতে না হলে হ্যাভিংটাকে আপনি মিলাতে পারবেন না। কারণ আপনি যখন আমি আপনার মাঝখানে রাখবো, যেমন আমি যদি বলি আই ওয়াজ হ্যাভিং, তখন দেখেন আপনার আই ওয়াজ হ্যাভিং মানে আমি কিছু একটা পাচ্ছিলাম,
সামথিং আমার সাথে কিছু একটা হচ্ছিল, আমি আই ওয়াজ হ্যাভিং আ হাই ফিভার, ঠিক আছে, তখন কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো হ্যাভিং সামনে থাকলে হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে, আপনার ওই মেইন ভার্বের যে কাজটা সেটা স্যার। জি স্যার, বসছি। ওকে, নেক্সট ওয়ান যেটা বলছে সেটা হচ্ছে, এটা এক্সপ্লেন করার খুব একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, আমি জাস্ট বলছি, তাও যদি কারো কনফিউশন থাকে একটু বলবেন। বি থাকলে আমরা জানি কি বসে, তো বি থাকলে পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী আমাদেরকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বসে। তো এটা আমরা সবাই জানি আশা করি, এটা আমি আর এক্সপ্লেন করছি না, কারণ হচ্ছে এটা আমরা সবাই মোটামুটি এটা কম বেশি সবাই জানি যে বি থাকলে যেটা হয়, বি থাকলে আমাদেরকে পার্সন খেয়াল করতে হবে, নাম্বার খেয়াল করতে হবে, টেন্স খেয়াল করতে হবে। পার্সন বলতে কি, এখানে যদি সিঙ্গুলার থাকে, মনে করেন হি থাকে, শি থাকে, ঠিক আছে, সিঙ্গুলার যদি থাকে তাহলে আমরা বসাবো ইজ অথবা ওয়াজ। কিন্তু যখন প্লুরাল হয়ে যাবে, সরি, পার্সনের ক্ষেত্রে আপনার নাম্বারের ক্ষেত্রে দুইটাই কানেক্ট করতে পারেন, আপনার পার্সন নাম্বার দুইটাই সেম, ঠিক আছে। পার্সন যদি ফার্স্ট পার্সন থাকে একরকম, ফার্স্ট পার্সনের মধ্যে আমার নাম্বার কাউন্ট করতে হবে, আবার ফার্স্ট পার্সনের মধ্যে যদি আই হয়, আই এর সাথে এম বসে, ফার্স্ট পার্সনের মধ্যে আবার যদি উই হয়, উই এর সাথে আর বসে, ওয়্যার বসে। তারপরে হচ্ছে আপনার সেকেন্ড পার্সনে আমি যদি যাই, সেকেন্ড পার্সনের সাথে সবসময় আর বা ওয়্যার বসে, সেকেন্ড পার্সনের সাথে কোনো কিছু বসে না। তারপরে থার্ড পার্সনে আসলে আমাদের এই কাহিনীটা আসবে হি, শি, দে, ইট, এগুলোর তার মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার যেগুলো হি, শি, ইট কিংবা কোনো একটা নাউন, ঠিক আছে, তখন যেটা হয়, তখন আমাদেরকে সিঙ্গুলার লিখতে হবে ইজ অথবা ওয়াজ। আর যদি সেটা থার্ড পারসন প্লুরাল হয়, যেমন দে, তারপর স্টুডেন্টস, বয়েজ, গার্লস, এরকম যদি হয়, বা চিলড্রেন, ঠিক আছে, এরকম যদি হয়, তখন যেটা করতে হবে, তখন আমাদেরকে আর বা ওয়্যার বসাতে হবে। আর টেন্স অনুযায়ী তো আমরা ডেফিনেটলি জানি, প্রেজেন্ট থাকলে এম, ইজ, আর বসবে, পাস্ট থাকলে ওয়াজ অথবা ওয়্যার বসবে। ওকে, এরপরটাতে একটু যাই। উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, এগুলোর পরে এখানে যেটা লেখা আছে, এগুলোর পরে সবসময় পাস্ট টেন্স বসে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস একটু এক্সপ্লেইন করব, সেটা হচ্ছে উইশ এবং অ্যাজ এর একটা কাহিনী আছে। এটা কি জিনিস আমরা একটু দেখি। উইশ অথবা অ্যাজ এর কি কাহিনী, আমি একটু লিখে দিই। উইশ থাকলে যেটা করতে হবে, উইশ থাকলে যদি বি ভার্ব বসাতে হয়, আমি আবার বলছি, উইশ থাকলে যদি বি ভার্ব বসাতে হয়, তবে বি এর পরিবর্তে ওয়ার বসবে। এটা মাথায় রাখবো আমরা। যদি উইশ কোনো সেন্টেন্সের শুরুতে থাকে এবং বি থাকে, বি এর পরিবর্তে যদি আমাদের কিছু বসাইতে হয়, তবে বি এর পরিবর্তে আমাদেরকে ওয়্যার বসাইতে হবে, সাবজেক্ট যাই হোক না কেন। যেমন আই উইশ, আই ওয়্যার, যদিও আই এর পরে কখনো ওয়্যার বসে না, বাট এখানে যেহেতু আই উইশ আসছে, আই উইশ এর পরে আই এর পরে কি হবে, ওয়াজ বসার কথা বা এম বসার কথা, কিন্তু আই এর সাথে এখানে ওয়্যার বসবে, ঠিক আছে। এটা যে কোনো টেন্সেই। কিন্তু অ্যাজিফের যে ব্যাপারটা, অ্যাজিফটা আমি একটু এক্সপ্লেন করি। অ্যাজিফ থাকলে একটু ডিফারেন্ট কি সিনারিও, কেন? অ্যাজিফ থাকলে যেটা করতে হয়, অ্যাজিফ থাকলে যদি আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, যদি আগের অংশ, অ্যাজিফের যে আগের অংশটা, হ্যাঁ, বা অ্যাজিফের সাথে যে অংশটা, সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে তাহলে বি এর পরিবর্তে ওয়্যার বসবে। তাও সেম, সাবজেক্ট যাই হোক না কেন, অ্যাজ ইফ এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে বি এর পরিবর্তে ওয়্যার বসবে। যেমন শি টক্স, সে এমন ভাবে কথা বলে যেন সে কি ছিল, এখানে থাকবে বি দা প্রেসিডেন্ট। আমাদের একটু বোর্ডে অনেক সমস্যা করছে, আমি একটু এটা প্রেসিডেন্ট, দেখেন এখানে আমি কি লিখলাম, শি টক্স অ্যাজ ইফ শি ড্যাশ দ্য প্রেসিডেন্ট। তাহলে এখানে শি টক্স, এই যে খেয়াল করি আমরা, সাবজেক্ট শি, আর এখানে টক্স যেহেতু আছে, তার মানে এটা V1, তার মানে অ্যাজ ইফ এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তাহলে এখানে যেটা করতে হবে, আমাদেরকে ওয়্যার বসাইতে হবে।
সাবজেক্ট যাই হোক না কেন এখানে, শি বসুক, আই বসুক, উই বসি, যেটাই হোক না কেন আমাদেরকে এটার পরিবর্তে কি বসাতে হবে স্যার? ওয়্যার বসাইতে হবে। তাহলে শি টক্স অ্যাজ ইফ শি ওয়্যার দ্য প্রেসিডেন্ট। এটা কখন? যদি বি এর পরিবর্তে বা বি ভার্বের পরিবর্তে কিছু বসাতে হয়, তাহলে আমাদেরকে এটা করতে হবে। আমরা এখানে এক্সাম্পলটা যদি দেখি নাম্বার 25 একটু খেয়াল করি, অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে সাধারণত ওয়্যার বসে। এখানে দেখি যেটা কি করেছে, দেখেন সাধারণত লিখেছে যদিও, বাট এখানে আপনি যদি একটু খেয়াল করি আমরা সেন্টেন্স গুলো দেখেন, হি টক্স, হি বিহেভস, তাহলে দেখেন দুইটাতেই আমরা কি করছি, দুইটাতেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পাচ্ছি, যার কারণে আমাদেরকে কি করতে হয়েছে, আমাদেরকে ওয়্যার ব্যবহার করতে হয়েছে, যেমন ওয়্যার ওয়্যার, ঠিক আছে। কিন্তু যদি প্রেজেন্ট ইনডিফিনিট না থেকে এখানে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে কি করব সেটাতে আমি একটু পরে যাচ্ছি। এর আগে এখানে বাকি যেগুলো আছে ওটা আমি কমপ্লিট করি। আমরা এখানে বি এর ব্যাপারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, বি এর পরিবর্তে কি লিখবো। বাট এর বাইরে যেগুলো হবে, এর বাইরে নর্মাল যে জিনিসপত্রগুলো আছে, নর্মাল যে ভার্ব গুলো আছে, সেই ভার্ব গুলোকে আমরা কি করব স্যার? পাস্ট টেন্স করব। পাস্ট টেন্সে আমরা কিভাবে করি স্যার? পাস্ট টেন্সে আমরা জানি যে কি আসে, একটা সাবজেক্ট আসে, একটা ভি2 আসে, একটা অবজেক্ট আসে। তো তার মানে আমরা বুঝতে পারলাম যেহেতু পাস্ট টেন্স করব বা পাস্ট ইনডিফিনিট করব, তো আমরা এখানে যেটা করতে হবে, আমাদেরকে সবসময় ভার্বটা কি লিখতে হবে? ভি2 লিখতে হবে বা ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। তাহলে আই উইশ আই নিউ হয়েছে, দেখেন এখানে আই উইশ আই নিউ, সেম ভাবে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যেহেতু ভি2, ইট ইজ টাইম ইউ চেঞ্জড ইউর হ্যাবিটস। ঠিক আছে, তো এখানেও সেম ভাবে আমাদের কি করতে হয়েছে? ভি2 করতে হয়েছে। তো এভাবে আমাদেরকে কি করতে হবে? অ্যাজ ইফ, সরি, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি, এগুলো যদি থাকে আমাদেরকে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট করতে হবে। কিংবা যদি বি ভার্ব বসাতে হয় আই উইশ এর ক্ষেত্রে, তাহলে আমরা বি এর পরিবর্তে ওয়্যার বসাবো। বুঝছি একটু? জি স্যার। ওকে, জি স্যার। আমরা আসি একটু বাকিটাতে। তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দো, যেটা বললাম আমি, অ্যাজ ইফ বা অ্যাজ দোর ক্ষেত্রে আমরা কি বললাম? সাধারণত ওয়্যার বসে। এটা কখন? যদি আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকে। এখন যদি প্রেজেন্ট ইনডিফিনিট না থেকে বাই এনি চান্স যদি পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, কি বললাম? যদি প্রেজেন্ট ইনডিফিনিট না থেকে বা এনি চান্স পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, তাহলে কি করব স্যার? তাহলে যেটা করতে হবে আমাদেরকে, একটু ওখানে যাই, একটা নতুন একটা স্লাইড খুলি এখানে। হুম, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট না হয়ে যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, পাস্ট ইনডিফিনিট অ্যাজ ইফ যদি থাকে, তাহলে পরবর্তী ক্লজটা হবে পাস্ট পারফেক্ট। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম? পাস্ট ইনডিফিনিট থাকলে অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট হলে পরের ক্লজটা আমরা লিখতে হবে কোথায়? পাস্ট পারফেক্ট। আচ্ছা, পাস্ট পারফেক্টের আমরা স্ট্রাকচার জানি, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার জানি। আমরা একটু এক্সাম্পলে যাই, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। সেম এক্সাম্পলটা যদি আমি লিখি, শি বিহেভস এর জায়গায় আমরা লিখলাম বিহেভড। শি বিহেভড অ্যাজ ইফ। তাহলে যখন শি বিহেভড অ্যাজ ইফ লিখলাম, এখানে সাবজেক্ট আসলো, এখানে ভি2 আসলো, তাহলে এখন কি করতে হবে স্যার? তাহলে এখন যেটা করতে হবে আমাদেরকে, শি, এখন আপনারা কেউ একজন অ্যান্সার দেন, এটা অ্যান্সার কি হবে? কে পারবেন দেখি? স্যার, স্যার ওয়ার। আচ্ছা, একটা অ্যান্সার পেলাম আমরা, ওয়্যার। এরপর বাকিরা ভুল অ্যান্সার দিলে নেগেটিভ মার্কিংও নাই, কেউ মাইরও দিবে না, কেউ বকাও দিবে না, কিছু নেই। তো বলেন দেখি। স্যার বি এর ওয়্যারে পরিবর্তে ওয়্যারই হবে। আচ্ছা, তারপর তাজবির, একটু র্যান্ডমলি নেম পিক করি। স্যার, স্যার আমি বলছি তো, আমি ওয়ার বলছি ফার্স্টে। ও, তুমি ওয়্যার বলছো? তাহলে আমরা ওয়্যার পেলাম দুইজনের থেকে। আমরা এবার একটু র্যান্ডমলি নেম পিক করবো, যার নাম আসবে সে একটু অ্যান্সার দিবেন। আহ, সুমাইয়া, সুমাইয়া বলো। সুমাইয়া আছেন নাকি নাই? স্যার ওয়্যার হবে। আচ্ছা, তারপরে আরো আছে এখানে তাহসিন আদনান। স্যার ওয়্যার হবে। ওকে, আচ্ছা, কম বেশ সবাই যেহেতু ওয়্যার বলছে, আমরা দেখি আমরা ওয়্যারটা বসাইতে পারি কিনা। ওকে, আমি একটু যাই। দেখেন একটু,
এখানে যেটা বলছিলাম আমরা, আগের স্লাইডটা কোথায়, সরি, আগের স্লাইডে একটু যাই। সেটা হচ্ছে অ্যাজ ইফ এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে বি এর পরিবর্তে ওয়্যার বসবে। তাহলে ওখানে আগের অংশ ছিল শি টক্স অ্যাজ ইফ, মানে আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, যার কারণে আমরা ওখানে ওয়্যার লিখছি। বাট এখানে যখন আমরা আসলাম, এখানে আমাদের লেখা আছে পাস্ট ইনডিফিনিট যখন হবে অ্যাজ ইফ এর সাথে তখন স্যার হয়ে যাবে পাস্ট পারফেক্ট। জি স্যার। হ্যাড হবে, হ্যাড। অ্যাড এর সাথে কি হবে? শি হ্যাড দ্য প্রেসিডেন্ট। হি হ্যাড দ্য প্রেসিডেন্ট। আচ্ছা, রাইট অ্যান্সার পেলাম, সেটা হচ্ছে হ্যাড, শুধু হ্যাড। আসি এবার। তাহলে এখানে আমরা যেটা পেলাম যে আগের অংশ স্যার সি হ্যাড বিন হবে না? হ্যাড বিন। ওকে, আমরা আরেকটা অ্যান্সার পেলাম, হ্যাড বিন। তিনটা অ্যান্সার পেয়ে গেছি অলরেডি। আমরা এবার যাই আমাদের এক্সপ্লেনেশনে, দেখি কারটা কারেক্ট। শি বিহেভড, তাহলে মানে আমাদের এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, এটা আমরা শিওর হয়ে গেলাম। তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এখন পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি স্যার? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আসছে, এরপরে কি আসবে স্যার? হ্যাড। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আমরা জানি যে সাবজেক্ট প্লাস হ্যাড বসে, তাহলে একটা কি আসার কথা? হ্যাড আসার কথা। তার মানে এখন পর্যন্ত দুইজন কারেক্ট, হ্যাড যিনি বলছেন, হ্যাড বিন যিনি বলছেন। এবার সামনে গিয়ে দেখি আসলে কে কারেক্ট। এরপরে আসবে একটা V3 পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী। তাহলে V3 যেহেতু বলছে, এখানে আমাদের ভি কোনটা, ভার্ব কোনটা? বি। এখন আমরা জানি যে বি এর পরিবর্তে am is আর was were বসে, বাট এখন যেহেতু এখানে লেখছে V3, এখন বি এর আমাদের কি করতে হবে স্যার? V3 করতে হবে। যদিও আমরা জানি যে am is আর was were বসে, এখন am is আর was were কোনোটারে তো আমরা V3 করতে পারবো না, যার কারণে আমাদেরকে এই বিটাকেই কি করতে হবে স্যার? V3 করতে হবে। তখন অ্যান্সার দাঁড়াবে had been। তো আলটিমেট অ্যান্সার হচ্ছে এটা, এগুলো ভুল হয়ে যাবে। কেউ না বুঝলে একটু বলেন, আমি আবার রিপিট করছি। জি স্যার, আরেকবার বলুন। স্যার আবার বলেন। ওকে, আমরা আবার যাই। দেখেন আমরা একটু আগেরটাতে আরেকবার দেখি, সেটাতে আমরা যেটা বলেছে অ্যাজ ইফ এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে বি এর পরিবর্তে ওয়্যার বসবে। এবং আমরা শুধু ওটাতে না, আমরা এখানেও পেয়েছিলাম যে ব্র্যাকেটে বি থাকলে সাধারণত পার্সন নাম্বার টেন্স অনুযায়ী am is আর was were বসে, which is correct। বাট এখন যেটা আমরা সেকেন্ড যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাজ ইফ এর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে স্যার, আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশ হবে, পরের ক্লজটা হবে পাস্ট পারফেক্ট যুক্ত একটা ক্লজ। তাহলে এখন হি বিহেভড অ্যাজ ইফ যখন আমরা লিখলাম, তখন আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস বিহেভড মানে V2 বসছে, তার মানে হচ্ছে অ্যাজ ইফ এর আগের অংশে আমরা পাস্ট ইনডিফিনিট পেয়ে গেছি। তাহলে পাস্ট ইনডিফিনিট যেহেতু পেয়ে গেছি, পরেরটা খুব স্বাভাবিকভাবে আমাদের হওয়ার কথা পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট আসবে, হ্যাড আসবে, V3 আসবে, অবজেক্ট আসবে। ঠিক আছে, তো আমাদের এখানে সাবজেক্ট নিয়েও খুব একটা মাথা ব্যথা থাকার দরকার নেই, অবজেক্ট নিয়েও মাথা ব্যথা থাকার দরকার নেই, যেহেতু আমরা এখানে রাইট ফর্ম অফ ভার্বস করছি। তো আমাদের ভার্বের অ্যাকচুয়াল ফর্ম নিয়ে উই হ্যাভ টু বি টেন্সড অ্যাবাউট। তো এখন যেটা দেখতে হচ্ছে আমাদেরকে, যেটা আমাদের মেইন ভার্ব বা ভার্ব যেটাই আছে ব্র্যাকেটে, সেটা হচ্ছে বি। তো আমাদের বি নিয়ে কাজ করতে হবে। এখন আগে প্রিভিয়াস নলেজ আমাদেরকে যেটা বলে বি এর পরিবর্তে ওয়্যার বসতে পারে, প্রিভিয়াস নলেজ যেটা বলে বি এর পরিবর্তে am is আর was were যে কোনো একটা বসতে পারে। বাট এখন যখন আমরা স্ট্রাকচার অনুযায়ী দেখছি, তখন আমাদের দেখলাম আমাদের একটা হ্যাড আনতে হবে। তো আমরা হ্যাডটা কি করলাম? নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, সাবজেক্ট প্লাস হ্যাড যখন চলে আসে, তখন হ্যাড এর পর যদি কোনো ভার্ব আনতে হয় তখন সেটা পাস্ট পার্টিসিপল বা V3 করতে হয়। এখন বি এর যে মানে শাখা প্রশাখা, বিয়ের যে ছেলে পেলেরা আছে, হ্যাঁ আমরা বলবো বিয়ের ছেলে মেয়ে যেগুলো আছে am is আর was were, এরা সবাই বিয়ের ছেলে মেয়ে। এখন বিয়ের ছেলে মেয়ে যেগুলো আছে এগুলোর সাথে আমরা এগুলোর সাথে আমরা পাস্ট পার্টিসিপল করতে পারবো না। তো পাস্ট পার্টিসিপল কাকে করতে হবে? সেজন্য আমরা যখন দেখি না মাঝে মাঝে যে বাচ্চারা যেটা করতে পারে না, ওইসব জায়গায় বাপ মা কি করে, নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। তো মনে করেন এখানে বাপ মা হচ্ছে বি, তো এখন ও দেখছে ওর ছেলে পেলে কিছু করতে পারতেছে না, am is আর was were এতগুলো ছেলে পেলে কিন্তু কেউ কিছু করতে পারতেছে না, কাজে আসতেছে না, তখন সে নিজেরে কি করলো? উৎসর্গ করে দিল। তো নিজেকে যখন উৎসর্গ করতে হবে তখন সেটা কি করতে হবে? এই বি এর সাথে আমাদের V3 করতে হবে, তখন বিটা কি হয়ে যাবে? বিন হয়ে যাবে। এবার বুঝতে পারছি স্যার? জি স্যার। জি জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যার একটু কষ্ট করে আবার বলেন, আমার নেট না থাকার কারণে আমি বুঝতে পারিনি। সমস্যা নাই স্যার, সমস্যা আমাদের এমনিতেই খুব শেষ পর্যায়ে আমরা, তো বললে আমার সমস্যা হবে না আশা করি। একটু আমরা যাই, হি বিহেভড অ্যাজ ইফ। আমরা একটু আবার দেখি, আমরা বলেছিলাম অ্যাজ ইফ এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরের অংশ বি এর পরিবর্তে, আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরের অংশে বি এর পরিবর্তে আমরা ওয়্যার বসাই, উইচ ইজ ফাইন। এরপরে আমরা আরেকটা জায়গায় দেখেছিলাম যে বি যদি কোথাও থাকে তাহলে ব্রেকেট থাকে, তাহলে হচ্ছে আমাদেরকে নাম্বার পার্সন টেন্স অনুযায়ী am is আর was were বসাতে হবে।
টিল নাও আমরা দুইটা রুলস পেলাম। এখন আমরা আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাঝে মাঝে যেটা করতে হয় যে অ্যাজ ইফ এর ব্যাপারে যেটা হয়, অ্যাজ ইফ এর দুই রকম নিয়ম আছে। একটা হচ্ছে আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে একরকম, আরেকটা হচ্ছে আগের অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে আরেক রকম। তাহলে এখন যখন আমরা অ্যাজ ইফ এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট পাচ্ছি, আমরা দেখলাম যে অ্যাজ ইফ এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ পাস্ট পারফেক্ট করতে হয়। তো আমরা এক্সাম্পল যেটা লিখলাম, শি বিহেভড অ্যাজ ইফ শি বি দ্য প্রেসিডেন্ট। তখন আমরা যেটা করতে হচ্ছে স্যার, তখন আমাদের কি করতে হচ্ছে, আগের অংশ যেহেতু পাস্ট ইনডিফিনিট পেয়েছি, পরের অংশ পাস্ট পারফেক্ট করতে হবে। তো আমরা কি করতে হবে, এই বিটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। কিভাবে করব, আমরা সাবজেক্টের পরে হেড প্লাস ভি3 করতে হবে। তো সাবজেক্টের পরে আমরা হেড নিয়ে আসলাম, এখন ভি3 কিভাবে করব, বি বি এর পরিবর্তে আমরা এম ইজ আর ওয়াজ ওয়্যার বসানোর কথা, বাট এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো কোনোটাকেই আমরা ভি3 করতে পারবো না। এম এর ভি3 হয় না, ইজ এর ভি3 হয় না। তো এগুলোকে আমরা কোথায় ফিরে যেতে হবে, রুটে ফিরে যেতে হবে। রুট কোনটা, বি। তো বিটাকে যেহেতু আমরা ভি3 করতে পারছি, তো সেজন্য আমাদেরকে বিটাকেই কি করতে হবে স্যার, ভি3 করে হ্যাড বিন করে ফেলতে হবে। এবার বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, জি স্যার। জি স্যার। ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সটটাতে যাই। এটাও খুব মজার একটা রুল। ইংলিশ যত পড়বেন, যত মনোযোগ দিবেন, দেখবেন যে ততই মজা। তো দেখেন, এটাও খুব মজার একটা জিনিস। দেখেন, ওয়াইলের যে দুইটা রুল আমরা পাচ্ছি, একটা হচ্ছে ওয়াইলের পরপর যদি ভার্ব থাকে, এই যে ওয়াইল প্লাস ভার্ব মানে কিন্তু কি, ওয়াইলের পরপর যদি ভার্ব থাকে। আরেকটা হচ্ছে ওয়াইলের পরপর যদি ভার্ব না থাকে, ওয়াইলের পরপর সাবজেক্ট থাকে। দুটো ডিফারেন্ট রুলস। আমরা একটু যাই এক্সপ্লেনেশনে। যেটা বললো, ওয়াইলের পরপর যদি ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজি, কাহিনী শেষ। এখানে আর কোনো কিছু নাই, 7 5 14 কিছু বুঝতে হবে না। ওয়াইলের পরে ভার্ব আসছে, ভার্বের সাথে আইএনজি বসাই দিচ্ছি, দ্যাটস ইট। বাট ওয়াইলের পরে যদি ভার্ব না এসে সাবজেক্ট চলে আসে, ওয়াইলের পরে কি বললাম স্যার, ভার্ব না এসে যদি সাবজেক্ট চলে আসে, তখন কিন্তু আমরা শুধু ভার্ব প্লাস আইএনজি করলে হবে না, তখন আমরা ওইটাকে পাস্ট কন্টিনিউয়াস করে ফেলতে হবে। আমরা এক্সাম্পল যদি একটু দেখি, ওয়াইলের পরে দেখেন, আচ্ছা এখানে যেগুলো লেখা আছে এগুলো ডিরেক্ট অ্যান্সার সহ, তো এগুলো আপনাদের জন্য বোঝানো একটু টাফ হয়ে যায় আপনাদেরকে। আমি একটু নিজের থেকে কিছু এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন আমি লিখলাম ওয়াইল, এরপরে লিখলাম রিড দ্য বুক, আই আন্ডারস্টুড দ্য টপিক। আমি লিখলাম ওয়াইল রিড দ্য বুক, আই আন্ডারস্টুড দ্য টপিক। তাহলে এখন দেখি আমরা আমরা কি বললো এখানে, ওয়াইলের পরপর যদি ভার্ব থাকে, যে ওয়াইল প্লাস ভার্ব, তাহলে এখানে ভার্বটা কোথায় আছে, ওয়াইলের পাশেই আছে। তার মানে ওয়াইলের পরপর ভার্ব, তাহলে ওয়াইল, এখানে অ্যান্সার হবে ভার্ব প্লাস আইএনজি, তাহলে রিডিং দ্য বুক। কিন্তু এখানে যদি ওয়াইলের পরে ভার্ব না এসে ওয়াইলের পরে সাবজেক্ট চলে আসে স্যার, ওয়াইল আই চলে আসে, এরপরে সেম ভাবে আবার থাকলো রিড, বাকিটা মনে করেন যেভাবে ছিল ওভাবে আছে, যেভাবে আছে ওভাবে থেকে গেল, আমি ওটা নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। এখন দেখেন, ওয়াইলের পরে যখন ভার্বটা না এসে ওয়াইলের পর সাবজেক্ট চলে আসলো, তখন আমাদেরকে বললো কি করতে হবে স্যার, আমাদেরকে বলছে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তো পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার আমরা কি জানি, পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে স্যার যেহেতু আয়ের পরে একটা অক্সিলারি ভার্ব আসবে না? এক্স্যাক্টলি ওইটার দিকে যাচ্ছি স্যার। এই যে আমি ইয়াটা রুলসটা লিখছি ওই কারণে, কারণ এখানে যেটা বলছে ওয়াইল প্লাস সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস, তো তখন আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু এখানে তো আমাদের ভার্ব ছিল না, সরি ভার্ব ছিল ডিরেক্টলি পাশাপাশি বসা, আমরা রিডিং করে দিছি শেষ। কিন্তু এখন আমাদের নিয়ম অনুযায়ী ওয়াইলের পরে সাবজেক্ট চলে আসছে, তো আমাদেরকে যেটা করতে হবে, আই অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার বসাইতে হবে। তো আমরা জানি যে আয়ের সাথে কি বসে, ওয়াজ বসে। তাহলে ওয়াইল আই ওয়াজ রিডিং, কাহিনী শেষ। বুঝছি স্যার এটা সবাই? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে ওয়াইলের দুটো নিয়ম আমরা আবার দেখি। ওয়াইল প্লাস ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি বসাই দিব ডিরেক্ট, আর যদি ভার্ব না থাকে যদি ওয়াইলের পরে সাবজেক্ট চলে আসে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস করব, শেষ। আচ্ছা, এরপরটা একটু দেখি, দূরত্ব বা পরিমাপ বোঝালে কি করতে হবে। আচ্ছা, দূরত্ব বা পরিমাপ বোঝালে সাবজেক্ট প্লুরাল হলেও, দেখেন এখানে স্পষ্ট লেখা আছে সাবজেক্ট প্লুরাল হলেও ভার্ব হয় সিঙ্গুলার। তো সাবজেক্ট যেটাই হোক না কেন, যেমন এখানে দেখেন 10 কিলোমিটার্স, এই যে মিটার্স এস অ্যাড করা হয়েছে, বাট স্টিল এটাকে আমাদেরকে ধরে নিতে হবে এটার ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, সিঙ্গুলার।
ঠিক আছে, তাহলে এখানে দেখেন, এখানে যদি 10 কিলোমিটার দেখে অনেকের মনে হইতে পারে যে 10 কিলোমিটার যেহেতু লেখা আছে তার মানে হয়তো আর বসবে, বাট যেহেতু 10 কিলোমিটার এটা দূরত্ব বা পরিমাপ বোঝাচ্ছে, অ্যান্ড ইট ইজ বিইং ইউজড অ্যাজ হোয়াট, দুইটা জিনিস এখানে মাথায় রাখতে হবে। ফার্স্ট থিং ইজ এখানে দূরত্ব বা পরিমাপ বোঝাচ্ছে কিনা, এন্ড দ্য সেকেন্ড থিং ইজ এখানে কি এটা সাবজেক্ট হিসেবে কাউন্ট হচ্ছে কিনা। তো 10 কিলোমিটার ইজ আ লং ডিস্টেন্স, কেন? কারণ বোথ অফ দ্য কন্ডিশনস আর বিইং মেট, দুইটা কন্ডিশনে মিট করছে, সো সেই জন্য আমাদের কি করতে হবে, 10 কিলোমিটার যখন আমরা দেখছি তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে, যে দেখতে যাই মনে হোক না কেন এখানে আমাদের কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে। তো এখানে যদি 10 কিলোমিটার এর জায়গায় 500 কিলোমিটারসও থাকে, স্টিল দ্য ভার্ব উড বি ইজ। এখানে যেটাই থাকুক না, 10 এর জায়গায় যদি আপনি এটারে পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট নাম্বার লিখে ফেলেন, বাট স্টিল দ্য সাবজেক্ট উড বি, সরি, ভার্ব উড বি ইজ। সেম ভাবে 5 ইয়ার্স, দেখেন দেখতেই যা বোঝা যাচ্ছে 5 ইয়ার্স, 5টা বছরের কথা বলা হচ্ছে, অনেক কিছু, মানে এটা প্লুরাল ডেফিনেটলি, বাট এই 5টাকে আমরা একক হিসেবে ধরতেছি। আমরা ম্যাথমেটিক্স যারা করি, গণিত, আমরা জানি যে একক বলে। তো 5টা বছরকে আমরা একক হিসেবে ধরতেছি বলে, একটা হিসেবে ধরতেছি বলে আমাদের এই ভার্বটা কি হচ্ছে, সিঙ্গুলার হচ্ছে। সেম ভাবে 10 কিলোমিটার, যদিও নাম্বারটা বেশি, নাম্বারটা হিউজ 10, বাট স্টিল এটা পুরোটা একটা একক, এটা পুরোটাকে একটা হিসেবে ধরা হচ্ছে যে 10 কিলোমিটার, যার কারণে এরকম যখন বোঝাবে সাবজেক্ট প্লুরাল হলেও আমাদের ভার্বটাকে কি করতে হবে স্যার, সিঙ্গুলার করতে হবে। বুঝছি স্যার? Yes, sir. জি স্যার। জি স্যার। ওকে, আমরা এই পার্টটা চাই। রিপোর্টিং ভার্ব, দেখেন এটা রিপোর্টিং ভার্বের কথা কি লিখছে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় ফিউচার টাইমে উড অথবা শুড বসে। ফিউচার টাইম বলতে বোঝায় উইল অথবা শ্যাল, মানে উইল অথবা শ্যাল বসার জায়গায় আমাদের কি করতে হবে, উড অথবা শুড বসাতে হবে। এখন রিপোর্টিং ভার্বটা কি জিনিস? রিপোর্টিং ভার্ব আমরা জেনারেশন করেছি টুকটাক, তারা জানে রিপোর্টিং ভার্ব কোনটা, ইনভার্টেড কমার বাইরের অংশটা, যেটা পরবর্তীতে আমরা চেঞ্জ করি। এই যেমন দেখেন এখানে চেঞ্জ করা হয়েছে বলে এখানে একটা দ্যাট আসছে, নর্মালি আমরা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে ন্যারেশনে, ঠিক আছে। তো এখানে যখন কি থাকবে, পাস্ট টেন্স থাকবে, যেমন এখানে সেইড আছে, টোল্ড আছে, ঠিক আছে। তো এগুলো দুইটাই কিন্তু পাস্ট টেন্স। এখানে সেইডের জায়গায় যদি সেইজ থাকতো বা এখানে টোল্ডের জায়গায় যদি টেলস থাকতো, তাহলে আমরা কিন্তু কি করতাম না, আমরা উড করতাম না, আমরা তখন উইল বা শ্যাল লিখতাম। বুঝা গেছে? কিন্তু যখন এখানে সেইড হয়ে গেছে তখন আমাদেরকে, এটা পাস্ট টেন্স হয়েছে বিদায় এখানেও, যদিও উড কিন্তু এখনো পাস্ট থাকতেছে, সরি এখনো কিন্তু ফিউচারে থাকতেছে, বাট স্টিল উড শুড এগুলো কি হয়, এগুলোকে ফিউচারের পাস্ট টাইম বলি। যেমন যখন উইলটাকে উড করি, শ্যালটাকে শুড করি, এটা আমরা ন্যারেশনের মধ্যে খুব বেশি মাত্রায় করে থাকি। উইল শ্যাল এগুলো থাকলে এগুলো আমরা চেঞ্জ করার টাইমে কি করে ফেলি, উড অথবা শুড করে ফেলি। সো এখানেও এখানে যখন আপনার রিপোর্টিং ভার্বে সেইড বা টোল থাকবে বা পাস্ট টেন্স থাকবে, যদি এটা আসেই না বাট স্টিল এখানে আমরা দেওয়ার জন্য দিয়ে দিলাম, তাহলে আমাদের কি করতে হবে, উড অথবা শুড করতে হবে। আর উড অথবা শুড এর পরে আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সো এখানে দুইটাতে প্রেজেন্ট ফর্ম বসছে। আচ্ছা, আমরা মোটামুটি শেষ আমাদের এই পেজে, আমাদের আর এরপর আর নাই। আমরা পেজটা একটু দেখি। এটা মনে রাখার, এখন যেটা পাচ্ছি সেটা মনে রাখার সহজ উপায়টা আমি বলে দিই। সেটা এখানে দেখেন কি লেখা আছে, আফটারের পরের বা বিফোরের আগের ক্লজ হবে পাস্ট পারফেক্ট। তাহলে একটু খেয়াল করি আমরা, আফটার অর্থ কি, আফটার অর্থই হচ্ছে পরে, তো আফটারের পরে। আবার বিফোরের অর্থ কি স্যার, বিফোরের অর্থই হচ্ছে আগে, তো বিফোরের আগে। তাহলে মনে রাখা সহজ না? আফটারের পরে, আফটার অর্থ পরে, সো আফটারের পরে বসবে, বিফোর অর্থ আগে, বিফোরের আগে বসবে। কি বসবে এখন এটা মাথায় রাখতে হবে, এই ক্লজটা হবে সবসময় পাস্ট পারফেক্ট, এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। আফটারের পরের, বিফোরের আগের এই ক্লজ গুলো হবে পাস্ট পারফেক্ট। আফটারের পরে যেটা থাকবে, বিফোরের আগে যেটা থাকবে, এগুলো সবসময় কি থাকবে স্যার, পাস্ট পারফেক্ট হবে। আচ্ছা, তো তাহলে এখন আমরা জানি যে একটা সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, তো একটা ক্লজ যদি পাস্ট পারফেক্ট হয় আর একটা ক্লজ কি হবে স্যার, আর একটা ক্লজ সবসময় পাস্ট ইনডিফিনিট হবে। আপনি দেখবেন যে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট সবসময় কানেক্টেড থাকে, ঠিক আছে। একটু আমরা খেয়াল করি, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর, দেখেন বিফোর এর আগে বলেছে পাস্ট পারফেক্ট, এই যে বিফোর এর আগে, কিন্তু আমি বলেছি একটা ক্লজ যদি পাস্ট পারফেক্ট হয় অপরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে এই যে সাবজেক্ট প্লাস V2, তাহলে এই যে সাবজেক্ট প্লাস V2, তাহলে এটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট। সেম ভাবে আফটারের পরে পাস্ট পারফেক্ট হওয়ার কথা, এই যে আফটারের পরে পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। আর আমরা বলেছি একটা ক্লজ পাস্ট পারফেক্ট মানে আগেরটা কি হবে বা অপরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2, তার মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে যেটা মাথায় রাখতে হবে, আফটার এবং বিফোর এই দুইটা ক্লজ আমরা যখন, সরি এই দুইটা শব্দ আমরা যখন দেখবো, তখন আফটারের পরেরটা এবং বিফোরের আগেরটা আমরা সবসময় পাস্ট পারফেক্ট করব, এবং অন্য আরেকটা যে ক্লজ বাকি থাকবে সেটা পাস্ট ইনডিফিনিটে হবে। যেমন দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড, হি অ্যারাইভড আফটার দ্য মিটিং হ্যাড এন্ডেড। যদি আমরা আরেকটা এক্সাম্পল লিখি,
she call me after I see her. দেখেন এখানে আমি দুইটাতে ব্রেকেট দিলাম, দেখে অ্যান্সার কি হবে বলেন, কুইক, একটু কুইক বলতে হবে। She called me after I saw her. She called me after I saw her. আচ্ছা বাকিরা? স্যার কল্ড হবে, ইডি যুক্ত হবে। আর সিটা কি হবে স্যার? আচ্ছা যেহেতু টাইম শর্ট আমি বলে দিচ্ছি, দেখেন আফটার এর পরে আমরা বলেছি পাস্ট পারফেক্ট, তাহলে আফটার এর পরে আছে কি আই সি হার, তাহলে এখানে সিটাকে আমরা জানি যে পাস্ট পারফেক্ট করতে হবে, তার মানে হচ্ছে হ্যাড সিন, শেষ। আর আমরা বলেছি একটা ক্লজ যেহেতু পাস্ট পারফেক্ট আর একটা ক্লজ অটোমেটিক্যালি পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানে অন্য কিছু করতে হবে না, এখানে জাস্ট পাস্ট ইনডিফিনিট, শুধু V2 করলে হয়ে যাবে, কল্ড, এটাই অ্যান্সার, এখানে এটা অ্যান্সার, বুঝছি স্যার? জি স্যার। Yes, sir. Yes, আমরা sir. next এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং পাস্ট পার্টিসিপল বসবে। এর আগে আমরা প্যাসিভ ভয়েস এক্সপ্লেন করেছি লাস্ট ক্লাসে, আমি আরেকবার শর্ট করে বলে দিচ্ছি। প্যাসিভ ভয়েস বলতে যেখানে সাবজেক্ট নিজে কাজটা করে না, সেখানে সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। যেমন সাবজেক্ট যদি নিজে কাজ করে, যেমন আমি যদি বলি আই কল, মানে আমি কল করি, কিন্তু আমি কি যদি বলি আই অ্যাম কল্ড, মানে আমাকে কল করা হয়, ঠিক আছে? তো এভাবে যখন আমরা কি করবো প্যাসিভ ভয়েস দেখবো, তখন আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, কেন? প্যাসিভ ভয়েসটা করার জন্য, না হলে V3 আমরা বসাতে পারবো না। তো তো এই পরীক্ষা হলে কিরকম থাকবে? পরীক্ষা হলে থাকবে ইংলিশ, এরপর লেখা থাকবে স্পিক, এরপর লেখা থাকবে ওয়ার্ল্ড ওয়াইড। তাই আপনাকে দেখে বুঝে নিতে হবে যে ইংলিশ স্পিক, এখন এখানে ইংলিশ স্পিক মানে কি ইংলিশ কথা বলে, এখন ইংলিশ কি কথা বলতে পারে না, কারণ এখানে আমরা বলেছি যে সাবজেক্ট যদি নিজে করতে পারে তাহলে অ্যাক্টিভ ভয়েস, এখন যেহেতু সাবজেক্ট নিজে কিছু করতে পারতেছে না, তার মানে এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে আমাদেরকে একটা কি আনতে হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে। তো অক্সিলারি ভার্ব আমরা জানি যে কি আসে, am is আর was were আসে। তো আমরা এখানে যেহেতু আমরা পুরো টেক্সটটা পাচ্ছি না, আমরা ধরে নিলাম এটা প্রেজেন্ট টেন্স, সেজন্য আমরা একটা ইজ আনবো, আর ইজ এর পরে অটোমেটিকলি যেহেতু V3 আসবে, ইংলিশ ইজ স্পোকেন, শেষ। তো আমাদেরকে সেন্টেন্সটা দেখেই বুঝে নিতে হবে এখানে কি সাবজেক্ট নিজে কাজটা করতেছে নাকি সাবজেক্ট কে করা হচ্ছে। তো ইংলিশ নিজে তো কথা বলতে পারছেন না, ইংলিশকে বলতে হচ্ছে, ইংলিশকে পুরো পৃথিবী জুড়ে বলা হয়, যার কারণে ইংলিশ ইজ স্পোকেন। সেম ভাবে দ্য স্টুডেন্টস ওয়্যার টট বাই দ্য টিচার, তার মানে স্টুডেন্টদেরকে পড়ানো হয়েছিল কার দ্বারা? টিচার দ্বারা। কিন্তু এখানে যদি স্টুডেন্টস ওয়্যার টট না বলে যদি বলতো স্টুডেন্টস টট, মনে করেন এখানে ওয়্যারও নাই বাই দ্য টিচারও নাই, শুধু লেখা আছে স্টুডেন্টস টট, তার মানে কি স্টুডেন্টরা কাউকে শিখিয়েছে, ঠিক আছে? যখন আমি বলবো শুধু বলবো দ্য স্টুডেন্টস টট, তখন বোঝাবে স্টুডেন্টরা কাউকে শিখিয়েছে। কিন্তু আমি যদি বলি স্টুডেন্টস ওয়্যার টট, তার মানে স্টুডেন্টদেরকে কি করেছে? শিখিয়েছে কেউ একজন, সেটা কে? সেটা হচ্ছে ওদের টিচার। তো এভাবে আমাদেরকে অ্যাক্টিভ এবং প্যাসিভ আইডেন্টিফাই করে অক্সিলারি ভার্ব অনুযায়ী আমাদেরকে am is or was were অ্যাড করে ভার্বের থার্ড বা V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, ঠিক আছে স্যার? জি স্যার। ওকে, আমাদের শেষ রুল জি, রাইট স্যার। ফর্ম অফ ভার্বস এর, এখানে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে মেইন ক্লজ পাস্ট হলে সাধারণত সাবঅর্ডিনেট ক্লজও পাস্ট হয়, এটা খুব একটা কঠিন কিছু না। এটা হচ্ছে মেইন কথা হচ্ছে যদি আপনার মাঝে মাঝে এমন হয় যে রুলস এর বাইরে দেখতেছেন, আপনি কি হবে বুঝতে পারতেছেন না, তখন আপনি সহজে যেটা করতে পারেন, আপনার পাস্ট টেন্স দেখে যদি আগেরটা পাস্ট হয়, এটা শুধু রুলস না পারলে না, রুলস পারলেও দেখবেন যে আপনার পাস্ট টেন্সের ক্লজ টেক্সট গুলো সবসময় পাস্ট টেন্সে থাকে। তো মেইন ক্লজটা পাস্ট টেন্সে থাকলে সাবঅর্ডিনেটটা আপনাকে পাস্ট টেন্সে লিখতে হবে। যেমন হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড, শি নিউ দ্যাট হি উড নট কাম, এরকম। এটা খুব একটা কঠিন কিছু না, সো এটা আশা করি সবাই পারবেন। এটা আমরা এখানেই শেষ আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। শেষ করার আগে আমি যেটা একটু কিছু কথা বলতে চাচ্ছি, যেহেতু রাইট ফর্ম অফ ভার্বস আমাদের একটা টপিক অলরেডি শেষ, আমরা একটু কিছু জিনিস আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই। কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলে মনে হইতে পারে সিঙ্গুলার বাট ওগুলা প্লুরাল, ঠিক আছে? সেগুলো কোনগুলা? স্যার পিপল শব্দটা একটু মনে রাখবেন, পিপল, পিপল কখনোই সিঙ্গুলার হয় না। এই যে পিপল শব্দটা আমি লিখলাম, এটা কখনো সিঙ্গুলার হয় না, এটার সাথে কখনো ইজ বসাইতে পারবেন না। পিপল আর পিপল আর পিপলস এর মধ্যে পার্থক্য কোথায়? পিপলস বলতে পিপলস আপনি যদি প্লুরাল বুঝাতে চান তখন কিন্তু আপনি পিপলস লিখতে পারবেন না। নরমালি আমরা যেটা করি, আমরা যে কি করি, আমরা বয়, একটা ছেলে বয়, কিন্তু আমি যখন যদি অনেকগুলো বাচ্চাকে বুঝাতে চাই তখন আমি লিখি বয়স, ঠিক আছে? কিন্তু পিপলের ক্ষেত্রে যখন পিপলস বলবো তখন অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে হবে, তার মানে মানুষ এর, যখন আমি মানুষের কোনো একটা অধিকার বোঝাতে চাই তখন পিপলস বসাই। স্যার, বুঝছি স্যার?
স্যার জি স্যার। স্যার আমার একটা ইয়ে আছে স্যার, আমাদের যে এক্সাম্পল গুলো দেন সেগুলো একটু হ্যাঁ, পড়ে দিলাম। বুঝিনি। আমাদের যে এক্সাম্পল গুলো দেন আমাদেরকে, এক্সাম, সেগুলো কোন বোর্ড আসছিল যে এরকম করে দিলে আর একটু ভালো হতো না? আচ্ছা এক্সাম্পল গুলা হ্যাঁ দেওয়া যায়। ঠিক আছে, আমি তাহলে নেক্সট টপিক থেকে ওটাই করবো ইনশাল্লাহ, আর সমস্যা নেই। একটু কষ্ট করে পারলে আর কি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা যদিও রাইট ফর্ম অফ ভার্বস এর আন্ডারে না, বাট স্টিল আমি বলতেছি, সেটা হচ্ছে অ্যাপোস্ট্রোফিয়াস এর একটা কাহিনী। সেটা হচ্ছে যদি আমরা সিঙ্গুলার পার্সনের কিছু বুঝাইতে চাই, যেমন আমি বুঝাইছি যে রহিম এর, ঠিক আছে, তখন আমরা লিখি অ্যাপোস্ট্রোফিয়াস এভাবে। কিন্তু যখন প্লুরাল কারো, যেমন পিপলস আমি লিখলাম না, পিপলস এর অ্যাপোস্ট্রফি কিন্তু আমি এখানে বসাইছি, কিন্তু যখন প্লুরালের অ্যাপোস্ট্রফি হয় তখন অ্যাপোস্ট্রফিটা বসে এস এর পরে। এটা আপনার সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে কাজে আসবে। যেমন বয়েজ, যদি একটা ছেলের হয় তখন বয়েজ অ্যাপোস্ট্রফি এভাবে হবে, কিন্তু অনেকগুলো ছেলের বই, তাহলে অ্যাপোস্ট্রফিটা দিতে হবে এস এর পরে। এস এর আগে যখন দিব তখন বুঝাবে একটা ছেলের কিছু একটা, আর যদি এস এর পরে অ্যাপোস্ট্রফি দিই তার মানে অনেকগুলো ছেলে। বুঝতে পারছেন? জি স্যার। শেষ। আপনারা 1 মিনিট পরে জয়েন করবেন, আপনাদের আইসিটি ক্লাস হবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম।